সেই পারে এই যে ভারতের একজন মেয়ে একজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি ছবি উঠাচ্ছে আপনাদের দেখাচ্ছি। আমাদের দেখে হয়তো বা লজ্জা পেয়ে তারা একজন দৌড়ে চলে গেল। যখন পানি কম থাকে তখন ইচ্ছা করলে রাত্রেবেলা কি ওই দিকে যাওয়া যাবে না? যায়। তখন ওই এলাকার মানুষের সাথে গিয়ে এলাকার মানুষের কি কোনো মিল মহব্বত নাই? হ্যাঁ, বন্ধুত্ব নাই? ওরা কি আসে না এদিকে? ওরাও আসে। আপনাদের এলাকা তো একদম ভারতের সাথে, এর এই দিক দিয়ে তো আপনার সীমানা কোনো নাই, কোনো এরিয়া নাই। এখানে কি যাওয়া হয়? যাওয়া যায় আর কি। এখানে যান, কোনো বিএসএফ এর সমস্যা নেই? বিএসএফ তাহলে তো মন চাইলে এদিক দিয়ে গ্রামে ঢুকে যাওয়া যাবে। হ্যাঁ, এখন সময় বর্ষাকাল। সারা রাত ভারতের মেঘালয় রাজ্যে মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পানিতে বুগাই নদী আজ কানায় কানায় পরিপূর্ণ। আমাদের আজকের যাত্রাও শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টির মধ্য দিয়ে। পাহাড়ি অবিরাম বর্ষণের কারণে অসংখ্য ঝরনা যেন বুক চিরে প্রবল ছুতে নেমে আসছে। ঝরনার সেই গর্জন আর মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই আমাদের মুগ্ধ করে দিল। বৃষ্টির কিছুটা থামতেই পাহাড়ি মানুষজন সাইকেল করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। কাঁচা বৃষ্টি ভেজা মাটির পিচ্ছিল রাস্তা থাকতেও তাদের ব্যস্ততায় কোনো বাটা নেই। আমরা সেই পথ ধরে হেঁটে চলেছি। আজ প্রচুর বৃষ্টি হওয়ায় এ রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। তবে খোলা রাস্তা পেয়ে হাঁসের দল নিশ্চিন্তে নদীর দিকে হেঁটে যাচ্ছে। এদিকে বৃষ্টি থামতেই এক পাহাড়ি নারী তার ছাগল নিয়ে রাস্তার ধারে ঘাস খাওয়ানোর জন্য ছুটে এসেছেন। চারদিকে সবুজের সমারোহ, পাহাড়ি গাছের ঝুলে থাকা পাকা কাঁঠালগুলো দেখতে যেমন সুন্দর তেমনি রসালো ও লোভনীয়। আরও সামনে এগোতে চোখে পড়ল বিশাল বিশাল আনারসের বাগান। কৃষকরা নতুন আনারসের চারা রোপণ করছেন, আবার কেউ আগাছা পরিষ্কার করতে বেশ ব্যস্ত সময় পার করছেন। কারণ পাহাড়ে আবার কখন বৃষ্টি শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। এখানকার মানুষের মতে বর্তমানে পাহাড়ে আনারসের বাম্পার ফলন হচ্ছে, তাই এই অঞ্চলের অধিকাংশ কৃষকই এখন আনারস চাষের দিকে বেশি ঝুঁকছেন। শুধু আনারসই নয়, পাহাড় অঞ্চলে নানান ধরনের সবজিও দারুণ ফলন হয়। সবজির বাগান আর আনারসের ক্ষেত দেখতে দেখতে নদীর পাড় ধরে হাঁটার সময় চোখে পড়ল একদল মানুষ পাহাড়ির ঢালের পানিতে মাছ ধরছেন। জ্যান্ত মাছের সেই দৃশ্য সত্যিই ছিল দারুণ ও আকর্ষণীয়। এসব মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে বিজিবির অনুমতি নিয়ে আমরা পৌঁছে গেলাম ভারতের বুকে অবস্থিত এক টুকরো বাংলাদেশ কালাকুমার জিরো পয়েন্টে। এটি এমন একটি স্থান যেখানে নদীর পারে ভারত আর এপারে বাংলাদেশ। এখানে দাঁড়ালে কয়েক কদমের ব্যবধানে আপনি বাংলাদেশ আবার কখনো ভারতের সীমান্তে একেবারে কাছাকাছি অবস্থান করবেন। এই সীমান্ত এলাকা সর্বক্ষণিক বিজিবি ও বিএসএফের কঠোর নজরদারিতে থাকে। স্থানীয় অনেকেই নিষিদ্ধ গ্রাম বলেও পরিচিত করেন এই গ্রামকে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব ভারতের বুকে অবস্থিত রহস্য ঘেরা কালাকুমার জিরো পয়েন্ট। জানার চেষ্টা করব এই সীমান্ত গ্রামের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, মানুষের জীবনযাপন এবং এর সঙ্গে জড়িয়ে থাকা নানান ধরনের অজানা তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পুরো ভ্রমণ আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু আমার সঙ্গ দিয়েছে আমার বড় ভাই মুকুল ভাই। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আজকে এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি বা আপনাদের নিয়ে যাচ্ছি, সেটা হলো ভারত বাংলাদেশের একদম সীমান্ত এরিয়া। সেই সীমান্ত এরিয়ায় এখানে কিন্তু আপনার সেই মধুপুরের মতো কিন্তু নালিতাবাড়ি রামচন্দ্রপুরা ইউনিয়নে বেশ আনারস ফসল হচ্ছে, যেখানে সামান্য কয়েকজন উদ্যোক্তা মিলে আনারসের চাষের প্রতি বেশ ঝুঁকেছেন। কারণ এই অঞ্চলে আনারস নাকি এখন খুবই জনপ্রিয়তা পাচ্ছে আমাদের এই শেরপুর নালিতাবাড়িতে। সুপ্রিয় বন্ধুরা, আমরা এর আগে আপনাদেরকে অনেকেই মধুপুরের আনারস দেখিয়েছে, তার সাথে সেই সিলেটের আনারস দেখিয়েছে। আমরা চাই নালিতাবাড়িতেও তেমনভাবেই একদম পরিপূর্ণভাবে ভরে উঠুক আনারসের বাগানে। আপনাদেরকে দেখাবো সীমান্ত এরিয়া, একদম ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত এরিয়ায় কালাকুমারের আনারস বাগান। আর সেই আনারস বাগান সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। আর সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত। আর দেখুন, আমরা যে রাস্তা পার হয়ে আসছি বা হেঁটে হেঁটে আসছি, একদম কাদায় পরিপূর্ণ সেই রাস্তা। এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। বেশ খানিকটা রাস্তা কিন্তু আমরা আসছি। প্রায় মুকুল ভাই, কত কিলো হবে?
1 কিলোমিটার হয়ে গেছে। মেন পাকা রাস্তা থেকে কিন্তু আমরা ঠিক এভাবেই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ সীমান্ত এরিয়াতে যাওয়ার জন্য তেমন কোনো আপনার গাড়ি পাওয়া যায় না। আর এই রাস্তাটা যখন আপনার শেখে কিংবা রোদ থাকে তখন এই রাস্তাটা অনেক চকচকে থাকে, একদম পরিষ্কার থাকে, তখন অটো পাওয়া যায়, তার সাথে মোটর সাইকেল পাওয়া যায়। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, বৃষ্টি হচ্ছে সারাদিন, আর এই কারণে এই রাস্তার অবস্থা খুবই খারাপ। তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও জুড়ে থাকুন আর জানিয়ে দিন আপনার মতামত। বন্ধুরা আমরা কিন্তু সেই গ্রামের মাঝখান দিয়ে একদম সে সীমান্ত এলাকায় চলে আসছি। বাগান ছিল, গাছগুলো কেটে নেওয়া হয়েছে আর গাছের আগাছাগুলো কিন্তু রেখে দিছে। এই যে এদিকেও কিন্তু আপনার অনেক বড় বাগান দেখা যাচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল হওয়ায় ফসল হয়, নানান ধরনের সবজি, তার সাথে ফল গাছ, কাঠ গাছ, প্রায় সকল ধরনের গাছ কিন্তু এখানে খুব ভালো জন্মায়। আর এই কারণে এই অঞ্চলের কৃষকেরা নানান ধরনের আবাদ করে থাকে। আমরা চলে আসছি সেই বন্ধুরা পাহাড়ি অঞ্চলে ঠিক এই যেভাবে কিন্তু আনারসের চারা বপন করে থাকে বা লাগিয়ে থাকে। দেখুন এখানে কিন্তু আনারসের চারা লাগানো হয়েছে। এগুলিকে আনারসের চারা বলে নাকি অন্য কিছু বলে? আনারসের চারা। যে দেখুন এখানে কিন্তু আপনার কলার চারা, তার সাথে আনারসের চারা সব কিন্তু এখানে লাগানো হয়েছে। আনারস হইতে হইতে আপনার কলার চারাগুলো বড় হয়ে যাবে আর এখান থেকে কলা সংগ্রহ করতে পারবে। তারপর আনারস, এই আনারস হইতে কতদিন লাগে? 1 বছর। 1 বছর সময় হলে কিন্তু এরপর এখানে আনারস হবে। দর্শক একদম আনারস বাগানে ঢুকে যাচ্ছি। এটা নতুন বাগান করা হচ্ছে, এর আগে এটা আনারস বাগান ছিল। এখন আনারস আপনার উঠিয়ে নেওয়ার পর এই যে নতুন করে চারা করা হয়েছে। এটা কতদিন আগে আপনার আনারস উঠাইছেন? 1 বছর। 1 বছর হয়েছে? 1 বছর হইব আর কি আনারস নামতে। না আমি বলতেছি যে কতদিন আগে আনারস উঠাইছেন এখান থেকে? মানে আর কি 2-3 মাস ধরে আর কি লাগাইছে। 2-3 মাস ধরে লাগাইছেন। এটা আপনার আনারস আগাছা কতদিন পর পর পরিষ্কার করতে হয়? এটা মনে করেন যে 6 মাস 6-7 মাস পর পর এরকম। 6-7 মাস পর পর। এটা আপনার কতদিন ধরে করতেছেন এই আনারস বাগান এখানে এই পাহাড়ে? এটা 2 বছর হলে এই বছরে এই বছর নিয়ে 2 বছর। এখানে কি আপনার কাঙ্ক্ষিত ফসল পান? মানে আপনার লাভ হয় এখানে আনারস করে? লাভ তো অবশ্যই হয়, লাভ না হলে তাহলে কি আর এটা। না আপনারা তো প্রথম তো এই জায়গায় আপনারা উদ্যোক্তা, হ্যাঁ, এখানে তো আপনারাই প্রথম। মানে এটাই বলতেছি যে এখানে আনারস কি আপনার মিষ্টি হয়? হ্যাঁ মিষ্টি হয়, হ্যাঁ প্রচুর প্রচুর মিষ্টি, ফলনও ভালো। হ্যাঁ ফলন ভালো হয়। এই যে সুপ্রিয় বন্ধুরা একদম এখানে যুগ ধরে না আজকে এই পাহাড়ে? যুগ আছে। যুগ আছে। এই যে যুগে আপনাদের ধরছে আজকে? হ্যাঁ যুগের অভাব নাই। যুগের অভাব নাই। সুপ্রিয় বন্ধুরা এই যে আমরা কিন্তু আপনাদের দেখানোর জন্য এই বৃষ্টি দিনে কিন্তু চলে আসছি। এই যে আনারসের বাগান কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর ঠিক এখানেই 1 বছর পরে কিন্তু আনারসে পরিপূর্ণ হয়ে যাবে। এই প্রত্যেকটি চারাই আনারসে পরিপূর্ণ হয়ে যাবে দেখুন। আর এই যে এখানে একটু গরুর জন্য ঘাস কেটে নেওয়া হচ্ছে। একদিকে আনারস বাগান পরিষ্কার হচ্ছে আর অন্যদিকে গরুর খাবার হচ্ছে। স্বাদ মধুপুরের থেকে এটা এখন স্বাদ বেশি হয়। মধুপুরের চাইতেও এটার স্বাদ বেশি হয়। মিষ্টি তাহলে তো বেশি হয়। ভবিষ্যতে আমার মনে হয় যে এখানে আরো প্রচুর মানুষ আনারস করবো। হ্যাঁ, হ্যাঁ, উন্নত হবে বেশি। করবো অনেকেই, কারণ যদি স্বাদ হয় আর যদি খেয়ে মানুষ তৃপ্তি এটা তো পায়। ভেজাল মুক্ত। আচ্ছা, একদম ভেজাল মুক্ত। একদম ভেজাল মুক্ত, গাছে পাকতাছে কোনো মেডিসিন ছাড়া। আচ্ছা, একবারে টক টকে পাকতাছে। আপনি মনে করেন যে এমনি কাঁচাই খাওয়া ফেলাই, মানে সিলানি ছাড়াই এরকম আমের মতন রং হয়, সুন্দর, এত সুন্দর রং হয়। হুম, আচ্ছা, প্রচুর মিষ্টি। দারুণ ব্যাপার তো। তাহলে এখন আছে কোন জায়গায় বর্তমানে? আচ্ছা ছোট দিকে আছে। সবাই এখন এই আনারসের বাগানে বেশ কর্মযোগ্য। সবাই দেখুন কত সুন্দর করে এই আনারসের ছোট ছোট তারার পরিচর্যা করছে, একদম গাছগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিচ্ছে, আগাছা মুক্ত করে দিচ্ছে। আগামী বছর ঠিক এই দিনে এখানে একটু আনারসে পরিপূর্ণ হয়ে যাবে এই বাগান। অনেক বড় দেখুন, একটা কিন্তু অনেক বড় একটি বাগান, শুধু আনারসের চারা লাগানো হয়েছে, অনেক বড় একটি বাগান।
সুপ্রিয় বন্ধুরা, আনারস বাগানের একটা সুবিধা আছে, সেটা হলো আনারসের সাথে সাথে এক বছরে প্রায় এই জমিগুলোতে 3টির মতো ফসল করা যায়। যেমন এখানে আপনার করা হয়েছে কলা, এখানে সর্বি কলা, সাগর কলা, নানান ধরনের কলা গাছ থাকে, তার সাথে পেঁপে বাগান করা হয়, তার সাথে হলুদ চাষ নাকি এখানে করা হয়, আদাও করা হয় এই আনারস গাছের ফাঁকে ফাঁকে। আনারস হতে হতে বেশ 3-4টি আপনার ফসল তারা গড়ে তুলতে পারে, আর এজন্যই এই আনারসের বাগান অনেকটা লাভবান। একদিকে আপনার আনারস বাগান থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করা হচ্ছে, আর অন্যদিকে নানান ধরনের ফসল করা হয়েছে। এক আনারস বাগানেই নানান ফসলের সমাহার। এই পাহাড়ে এসে আমরা একদম কালাকুমারে এসে এই বাগানে এসে দেখলাম এখানে চারা রোপণ হয়েছে মাত্র 2 মাস হলো। আর এদিকে যে কৃষক বাইরে আছে তারা কিন্তু আপনার আনারসের ক্ষেত্রে যে আনারসের চারাগুলো আছে সেগুলো আগাছা পরিষ্কার করে দিচ্ছে। আর এদিকে দেখুন নানান ধরনের ফসল করা হয়েছে, এখানে করা হয়েছে আদা, তার সাথে কলা বাগানে। আনারসের ক্ষেত্রে কিন্তু নানান ধরনের ফসল করা যায়, আর আনারস হতে হতে তো তারা এই ফসলগুলো গড়ে তুলে নেবে এবং কি বাজার যাতায়াত করতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, আনারস চাষের একটাই সফলতা, সেটা হলো আপনার একদিকে আপনি আনারস পাচ্ছেন, অন্যদিকে পাচ্ছেন আপনার আদা, তার সাথে রয়েছে হলুদ কিংবা এ ধরনের কলার গাছও কিন্তু লাগাতে পারেন। অনেকে আবার পেঁপের বাগান করে থাকে এই আনারস বাগানে। দেখুন কত সুন্দর একদম বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু আনারসের বাগান করা হচ্ছে এই কালাকুমার। এখনও আনারস জনপ্রিয় হয়ে ওঠেনি, 2-1 যারা আছে তারা কিন্তু শিক্ষিত যুবকরা যারা আছে তারা এভাবে আনারসের বাগান শুরু করেছে। হয়তোবা সামনে অনেক বড় আকারে আনারসের বাগান করবে তারা। এই সীমান্ত এরিয়ার আনারস বাগানে এসে আমরা কিন্তু আমাদের একজন ঘাট পেলাম, যিনি আমাদেরকে এই এলাকাটা ঘুরিয়ে দেখাবে। আমরা এমন একটি জায়গায় আছি, আর এখান থেকে ভারত একদম নিকটে, তাই না? ভারতের ওই গ্রামের নাম কি? চেল্লাপাড়া। তুমি গেছিলে কখনো? একটা মেলা হইতো, হ্যাঁ। এখন কি নদী সাঁতরা যাওয়া যায় না? এখন তো পানি বেশি, না এমনি কি তুমি চাইলে কি যেতে পারবা? এখন আগের মতো এখানে তো আর মনে করো ভারতের বিএসএফরা নাই, আছে আছে। এই গ্রামে আছে। তুমি যদি ওইদিকে সাঁতার কাটা যাও তাহলে কি তারা কি বুঝবে যে এটা বাংলাদেশের কিনা? এখান তো কাটাতার নাই, আছে এখান থেকে কাটাতার নাই। সুপ্রিয় বন্ধুরা, এই যে আমার পিছনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভারত। এটা হলো ভারতের চেল্লাপাড়া, আর এটা হলো ভারতের একটি সরকারি অফিস, তাই না? এটা সরকারি ইমিগ্রেশন অফিস। দেখুন আমরা কতটা নিকটে চলে আসছি, আর আমরা এপারে রয়েছি। এটা হলো বাংলাদেশের ভূখণ্ড, আর এটা হলো বুগাই নদী, এটা হলো বুগাই নদী, আর বুগাই নদীর ঠিক ওই পাড়টাই ভারত। আর সুপ্রিয় বন্ধুরা, এমন একটি গ্রাম আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যে গ্রামে হচ্ছে একদম সম্ভাবনাময় ফসল, আর তার সাথে রয়েছে এই যে ভারতীয় এরিয়া। দেখুন এটা হলো ভারতের চেল্লাপাড়া, তার সাথে এটা কি পূজা মন্দির, এটা পূজা মন্দির। যে জায়গায় অবস্থান করছি এটা হলো কালাকুমার, এটা হলো কালাকুমার, আর এটা হলো ভারত। ওই যে দূরে যে আপনার এরিয়াগুলো দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ভারত। আর এদিক দিয়ে ভুগাই পাড় দিয়ে এই কালাকুমার ঢুকে গেছে একদম ভারতের মাঝখানে। দেখুন এই যে গ্রামটা, এটা কিন্তু সম্পূর্ণ ভারতের চেল্লাপাড়া। এগুলো সব হিন্দু, এখানে সব হিন্দু। আমরা কতটা নিকটে, চাইলে সাঁতার কেটে ওই যে ওই পারে চলে যেতে পারবো, এতটাই এখান দিয়ে সহজ। সুপ্রিয় বন্ধুরা, যখন পানি কম থাকে তখন ইচ্ছা করলে রাত্রেবেলা কি ওই দিকে যাওয়া যাবে না? যায়। তখন ওই এলাকার মানুষের সাথে গিয়ে এলাকার মানুষের কি কোনো মিল মহব্বত নাই? আছে, হ্যাঁ, বন্ধুত্ব নাই? ওরা কি আসে না এদিকে? আছে। ওরা আসে? বাহ, এমন একটি জায়গায় অবস্থান করতেছি, এই যে ওই পারে বন্ধুর বাড়ি, এই পারে আমার বাড়ি, মাঝখানে নদী। মনে লয় যদি বন্ধু তুমি খবর দিও, আমি আসতে পারি। দেখুন বাংলাদেশ আর ভারত, আমরা শুধু একটি নদী মাঝখানে, এই বুগাই নদী, আর এখানে দাঁড়িয়ে আছি। এটা হলো ভারতের কেল্লাপাড়া, এটাই হলো ভারতের কেল্লাপাড়া। এটা কি মন্দির বলে ভাই? দুর্গা মন্দির। এই যে ভারত থেকে আপনার পাহাড়ি ঢল নেমে আসতেছে, আর এখানে ভাই কত সুন্দর জায়গা করছে মাছ মারার জন্য। এই যে এই নদীতে মাছ মারতেছে, আর কাছে আপনার সেই বড় বড় পাহাড়, মেঘালয়া পাহাড়, আর সেখান থেকে কিন্তু এই যে পানির স্রোত নেমে আসতেছে। ভাই মাছ উঠে, গুড়া মাছ উঠে। ভাইয়ের সাথে কিছু কথা বলি। ভাই আপনাদের এলাকা তো একদম ভারতের সাথে, আর এই দিক দিয়ে তো আপনার সীমানা কোনো নাই, কোনো এরিয়া নাই, এখানে কি যাওয়া হয়? আমরা যাওয়া যায় আর কি। এখানে যান, কোনো বিএসএফ এর সমস্যা নেই?
বিএসএফ তাহলে তো মন চাইলে এদিক দিয়ে গ্রামে ঢুকে যাওয়া যাবে। হ্যাঁ আপনারা যান যখন পানি কমে তখন সমস্যা হয় না? হ্যাঁ ওই এলাকায় কি আপনাদের বন্ধু আছে? মানে বিএসএফ তো এখানে থাকে না, বিএসএফ থাকে এই সীমান্তে, এই এখানে এই এই দূরে, তো ওইটাই বলতেছে এই দূরেটা ক্যাম্প। আর এইটা তো সম্পূর্ণ এলাকা। এই এলাকার নাম কি ভাই? কিল্লাপাড়া। এই যে এখানে যে পূজা হয় তখন যান না? প্রতি বছরই হয়। এটা কয় তারিখে হয় ভাই? চৈত্র মাসে, বৈশাখ মাসে, মানে চৈত্র মাসের শেষ, চৈত্র মাসের শেষ দিকে এখানে পূজা হয়। মাছ আসতেছে পাহাড়ি ঢলে গো। এই এলাকার মানুষদের এখানে চলে যায় আপনার পূজা দেখার জন্য। কত নিকটে। এরা কি ঢালু সম্প্রদায়? হ্যাঁ ঢালু সম্প্রদায়ের বসবাস। আর সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে ঠিক এ ধরনের গ্রাম দেখানোর চেষ্টা করি বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে ঘুরে, যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত একদম মিশে গেছে, যেখানে নেই কোনো কাঁটাতারের ভেড়া, নেই কোনো ধরনের আপনার বিএসএফ, তার সাথে বিজিবির চৌখুশ টহল, সেই সব জায়গায় কিন্তু আমরা তুলে ধরি। এই যে দেখুন সেই পারে এই যে ভারতের একজন মেয়ে একজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি ছবি ওঠাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। আমাদের দেখে হয়তো বা লজ্জা পেয়ে তারা একজন দৌড়ে চলে গেল। পরিবার নিয়ে কিন্তু তারা ঘুরতে আসছে। আমরা তাদেরকে হাই জানাই, তাদেরকে হাই জানালাম। সুপ্রিয় বন্ধুরা, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং নান্দনিক। আসলে এপারে এই নদীর এপার থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম ভারতের সেই মন্দির। এটা কি মন্দির? কালী মন্দির, ভারতের কালী মন্দির। বাহ, চলছে ওই পারে আপনার ডালুপাড়ার ছবি ওঠানোর দৃশ্য। ছেলে মেয়ে দুইজন মিলে কিন্তু ভারতের নাগরিক, তারা ছবি উঠাচ্ছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো কালাকুমার 0 পয়েন্ট। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ভারতের সেই ডালু গ্রাম, আর সেটা হলো কালী মন্দির। এই নদীটাই কিন্তু সীমান্ত এরিয়া। ওইদিকে কিন্তু নাই কোনো কাঁটাতারের বেড়া কিংবা বিএসএফের চৌকুশ টহল। এক সময় নদী শুকিয়ে যায়, কোনো পানি থাকে না। এই পারের মানুষ অনায়াসে যেতে পারে ওই পারে, আর ওই পারের মানুষ কিন্তু চলে আসে এই পারে। বেশ মিল মোহাব্বত রয়েছে তাদের মধ্যে। আপনার রাত্রে বা দিনে যখনই নদী শুকিয়ে যায় তখন তারা একদম গল্প মেতে উঠে একসাথে। আমরা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সেই নালিতাবাড়ি উপজেলার কালাকুমারের জিরুরেখা থেকে। বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি ভারতের ওই পারের দৃশ্য। ওইদিকে অনেকগুলো ছেলে মেয়ে একসাথে বসে বসে নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছে। আপনাদেরকে গ্রামটা দেখাই, কত সুন্দর একটি গ্রাম। আর ওইদিকে কিন্তু রয়েছে ঠিক বাংলাদেশের মতোই আপনার টিনের ঘর। এই যে এখানে দেখুন একজন ভারতীয় নাগরিক দাঁড়িয়ে আছে। এরা কিন্তু আপনার আদিবাসী। সুপ্রিয় বন্ধুরা, এরা কিন্তু আদিবাসী। ওই অঞ্চলটা কিন্তু সম্পূর্ণ আদিবাসী এলাকা। আর এই যেটা হলো আপনার একটা মন্দির, কালী মন্দির, ভারতের কালী মন্দির। এটা হলো আপনার ছায়া গাছ, ঠিক ছায়া গাছের নিচেও এই যেখানে কালী মন্দির। আর এই মন্দিরে আপনার পুজো হয় চৈত্র মাসের শেষ দিকে, পহেলা বৈশাখ। আর এই যেটি হলো ভারতের ইমিগ্রেশন অফিস। সুপ্রিয় বন্ধুরা, কত নিকট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভারত বাংলাদেশের সীমান্ত এরিয়া। আর এখানে ভারত বাংলাদেশের মানুষ কিন্তু অনায়াসে চলে যায়। আপনার যখন এখানে পানি কমে যায় তখন ওই দিকের মানুষ এইদিকে ঘুরতে আসে, আর এই দিকের মানুষ কিন্তু ওই দিকে ঘুরতে যায়। বিশেষ করে এই ঢল চলে গেলে কিন্তু একদম নদী শুকিয়ে যাবে, নদীর তলা বের হয়ে যাবে, তো ওই পারে যাওয়া আসা করা যায়। মুকুল ভাই, এই বৃষ্টি ভেজা দিনে, আজকে তো সকাল থেকে অনেক বৃষ্টি, আর এমন দিনে আপনি ঘুরতে আসলেন ভারত বাংলাদেশের একদম সীমান্ত রেখা, যেখানে এই যে আমাদের কাছে একদম ভারত আর ভারতের মেঘালয় রাজ্যে, আর তার সাথে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কালাকুমার। আজকে এই জায়গায় এসে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার মনে হওয়ার চাইতে বড় কথা হচ্ছে যে আমি যে আপনাকে তাড়া দিয়ে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, আপনি তো বেরোতে চাচ্ছিলেন না, যে বৃষ্টির দিন কখন মেঘ আসে কখন কি আসে, কিন্তু আপনার কাছে কেমন লাগছে সেটা আগে বলুন। আমার কাছে আসলে যখন আমি আসতে চাইছিলাম না তখন মোটেই ভালো লাগছিল না যে আসলে এই জায়গায় যাব বৃষ্টির দিন। এখানে আসার পর মনে হয়েছে যদি না আসতাম তাহলে একটা মিস হয়ে যেত, একটা ভুল হয়ে যেত, আমি দর্শকদের অনেক কিছু দেখাতে পারতাম না। কিন্তু জানেন, এই যে আপনার দুর্গা মন্দিরটা রয়েছে, এই যে এই দুর্গা মন্দিরে
পূজা হয়, ঠিক আছে? যখন পূজা হয় তখন ওপাশে ওই যে আমাদের ভারতের যে এই বাংলাদেশের যে বিল্ডিংটা দেখছেন, ওই যে উঁচু বিল্ডিংটা দেখা যায়, ওই লাল বিল্ডিংটা হ্যাঁ লাল বিল্ডিংটা, ওইটা হ্যাঁ। কিন্তু বাংলাদেশের। বাংলাদেশের। আর তার মাঝখানে কিন্তু এই যে এই বিল্ডিং এর সামনে ওই যে কয়েকটা গাছ দেখা যায় না, ঝাউ গাছের হ্যাঁ মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইটা হচ্ছে গিয়ে আপনার সীমান্ত, সীমান্ত এরিয়া। সীমান্ত এরিয়া। তো ওইখানের যে সীমান্তটা, ওই সীমান্তটা খুলে দিত তখন যখন একসময়। ওই মন্দিরে দুর্গাপূজা হতো। তো এই মহল্লার যে মানুষ রয়েছে, ওই মহল্লার যে মানুষ রয়েছে, তারা কিন্তু সবাই মিলে ওইখানে ওই পূজাটাকে উপভোগ করত। কিন্তু মানে আপনার এই যে কিছুদিন যাবৎ রাজনৈতিক অস্থিরতার কারণে আপনার এখানের এই যে পূজাটা ঠিকই হয়, কিন্তু দুই দেশের মানুষকে সেই মিলিত হওয়ার যে সুযোগটা, সেটা থাকে না। সেই সুযোগটা আর এখন দিচ্ছে না। যদি দিত তাহলে এটা আরো অভূতপূর্ব লাগতো এবং এই জায়গাটা আরো সুন্দর লাগতো, এবং মানে বাংলাদেশ ভারতের সাথে এই যে সীমান্ত জনপদগুলো রয়েছে, এই জনপদের মানুষের মধ্যে আরো বেশি ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠতো, বাহ। যেটা খুবই নান্দনিক একটা ব্যাপার। মাছ পাইছে চাচা। এই ধরনের অনেক মাছ সুন্দর উঠে? মাছ। এই বুগাই নদীর মাছ। হ্যাঁ বুগাই নদীর মাছ। দেখুন এটাকে বলে বাটা, আর এটা 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 গাওরা। ঘাওড়া মাছ। অনেক এটা- দিন এটা পর আমি বড় দেখলাম। হয় চাচা, হ্যাঁ এটা বড় হয়, আরো বড় হয়। আরো বড় হয়। এই দেখুন বুগাই নদী এই থেকে- মাছগুলো আর কি উঠতেছে এখন এই পানির সাথে, নতুন পানির সাথে। আচ্ছা ঠিক আছে, ধরেন চাচা। হ্যাঁ, ভারত বাংলাদেশ সীমান্ত যে এরিয়া, সেই এরিয়া দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন রাস্তাটা দেখুন আপনারা, কত সুন্দর, একদম সেই জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর একটি সরু রাস্তা। আর এই রাস্তা ধরে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বুগাই নদীর পার ঘেঁষে। আর বুগাই নদীতে এখন ঢল আসছে, আর এর জন্য কিন্তু ঘাওড়া মাছ, তার সাথে বুগাই নদীর বিখ্যাত বাটা মাছ কিন্তু ধরা হচ্ছে নদী থেকে। আজকে আকাশ যথেষ্ট অন্ধকার, এবং কি কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হবেই স্বাভাবিক, এখন বৃষ্টির সময়। আর তার সাথে কিন্তু আমরা রয়েছি একদম ভারতের মেঘালয়ের রাজ্য ঘেঁষে সীমান্ত এলাকায়। এই যে দেখুন আমরা যেখানে আছি, কত সুন্দর এরিয়াতে আমরা আছি। এটা কিন্তু ভারতের মেঘালয় রাজ্য সীমান্ত এরিয়া। ভাই কিন্তু একটা ভাটা মাছ ধরলো, বিশেষ করে নতুন পানির বুগাই নদীর ভাটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। ভাই পিঁপড়া রে। বন্ধুরা, বাংলাদেশের ভিতরে জেলে ভাইরা যেভাবে আপনার ধর্মজাল যেটাকে বলে বা ছিপ জাল, এই ছিপ জাল দিয়ে মাছ ধরতেছে, ঠিক ওই পাশেও ভারতীয়রাও কিন্তু ঠিক একইভাবে মাছ ধরতেছে। এই সবাই মাছ ধরতেছে। এই যে আপনাদের দেখাই, এটা হলো ভারতের ডালুপাড়া। বেশ চমৎকার চমৎকার মাছ কিন্তু পাওয়া যায় এই বুগাই নদীর পাড়ে। ভারতীয়রা কিন্তু এই যে নদীর ঘাটে আসতেছে গোসল করার জন্য। এটা হয়তো তাদের গোসল করার জন্য ঘাট। এই ঘাট দিয়ে কিন্তু তারা এই নদীতে এসে গোসল করে। বন্ধুরা, আমরা একদম সীমান্ত রেখা, জিরো রেখায় কিন্তু অবস্থান করতেছি। একদিকে ভারতের জনগণ তাদের ভূখণ্ডে বসে বসে মাছ ধরতেছে, অন্যদিকে বাংলাদেশের যারা আছে তারা কিন্তু নদীর এই পাড়ে বসে বসে মাছ ধরতেছে সেই ছিপজাল দিয়ে। আর এই যে দেখুন, এখানে সেই বুগাই নদী থেকে আপনার বালু উত্তোলন করা হয়েছে। এগুলি কিন্তু আপনার দেশীয় সম্পদ, ভারত থেকে কিন্তু আসে। সেই পাহাড়, মেঘালয়ের পাহাড় যখন বৃষ্টি হয়, বৃষ্টির সাথে সাথে কিন্তু এই ধরনের বালু পাথর সব চলে আসে। কাকা মাছ পাইছেন? কি মাছ উঠে? হ্যাঁ, ও চিংড়ি মাছ। এই যে কাকা চিংড়ি মাছ মারতেছে। নদীর ঘাটে পানি আসছে, আর জন্য চিংড়ি এই নৌকা দিয়ে আপনার বালু উত্তোলন করা হয়। আর এই যেটা হলো বিএসএফ, ভারতের বিএসএফ চৌকি। এই চৌকিতে কিন্তু আপনার বিএসএফরা বসে থাকে। এই যে দেখুন, বিএসএফরা কিন্তু আপনার হাঁটা চলা করতেছে কত নিকটে। আর এটা হলো ভারতের সেই গ্রাম। দেখুন একদম গ্রামটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। নদীর পাশে কত সুন্দর ভারতীয় গ্রাম। যেখানে বিএসএফ টহল করছে, দেখুন তার পিছনে মন্দির রয়েছে, আর সেটা সম্ভবত কালী মন্দির। বিশেষ করে ডালুপাড়ার সবাই কিন্তু হিন্দু, আর এভাবে কিন্তু নদীর পাড়ে
ওইদিকে বিএসএফ চৌকি আছে। বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমরা একদম বাংলাদেশের একদম সীমান্ত যে এরিয়াটা আছে সেখান দিয়ে যাচ্ছি। জঙ্গল, পাহাড়ি অঞ্চল, খুবই রিস্কি একটি জায়গা। আর সাপ, তার সাথে পাহাড়ি জুক এগুলি থাকে, আর থাকে বড় বড় আপনার লাল পিঁপড়ে। এগুলি কিন্তু খুবই বিষাক্ত হয়। আর এখানে কিন্তু সচরাচর তেমন একটা মানুষ আসে না, কারণ ভারত বাংলাদেশ কাছাকাছি হওয়ায় এখানে তেমন একটা মানুষ আসে না। আমরা আসছি শুধু নিজে দেখার জন্য এবং কি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখান থেকে কত নিকটে আপনাদের দেখাই, এখান থেকে কত নিকটে একদম পরিষ্কার কিন্তু আমরা ভারতের সেই আপনার বিএসএফ চৌকি দেখাচ্ছি। কতটা নিকটে ভারতের ঢালুপাড়া আমাদের একদম কাছে। আমি এখানে এসে রীতিমতো মুগ্ধ হয়েছি। আসলে এই জায়গায় না আসলে আপনাদেরকে ঠিক এভাবে দেখাতে পারতাম না। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। এই বিএসএফ যে চৌকি আছে তার উপরেই কিন্তু আপনার রাস্তা, একদম কাছে রাস্তা। এই যে উপরে কিন্তু পাকা রাস্তা, সেখান দিয়ে কিন্তু আপনার গাড়ি যাচ্ছে ভারতের শিশুরা ওই যে খেলাধুলা করতেছে ওইদিকে। এই যে একদম সুন্দর করে কিন্তু শিশুরা নদীর পাড়ে খেলাধুলা করতেছে। আর এই যে দেখুন এদিকে সবাই দেখুন বেশ এমন জায়গায় এসি সুন্দর করে খেলাধুলা করতেছে। দেখছি যে জি না যাওয়া যায় না। না 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 ওটা তো উনিরা আর আমরা তো দুইটা পার্থক্য। আমরা মুসলমান, হারা হইলো অন্য অন্য জাতি। ওর সাথে তো আমরা কিনো কথাবার্তা কিনো ভাই নিলাম নিল না, যাইবার পান না না এত কাছাকাছি থেকেও যাওয়া যায় না। যখন পানি শুকায় থাকে তখন তো ইচ্ছা করলে যাওয়া যায়। না না আপনার পানি শুকায় গেলেও এই যে দেখেন এই যে বেসাব দাঁড়ায় রয়েছে যে হ্যাঁ। উনিরা মনে করুন 24টা ঘন্টা, এটার 5 মিনিটের সিট খালি থাকবো না। আরেকজন আসলে পরে উনি উঠে যাবে, এর আগে ও মানে অদল বদল করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 24 ঘন্টা তারা টহলরত সুযোগই নেই না। হ্যাঁ, আর যদি জেলে যা যাইবো হাতে মরবো, যাইবো অনাহার্থক মরবো, কারণ ওই যে উনি খালি ছায়া থাকবো, পরে উঠবার ওরে যাইবে। ওই যে একটা বিয়াসাব, হ্যাঁ এই যে দেখেন বিয়াসাব। আবার ওই যে বড় ওই যে গাছটার ওই পুকুর এই যে এইরকম আর একটা টং আছে। এই যে এটা হলো মানে কিছুক্ষণ জায়গা ছাড়াই ছাড়াই টং। ছই নদী। হ্যাঁ, ওরা 20 গজ কি এই যে 100 গছ না, এর আগে টং 50 গজ 60 গজ। এই যে গাছটার ওই পুকুরে আর একটা টং, একটা গাছের সাথে মিশায় আউলটা চুপ করে থাকে আপনি ভাইরা। এই যে এটা হলো ছই নদী। হ্যাঁ হ্যাঁ, এই যে সুপ্রিয় বন্ধুরা, এই ছোটটা ছই নদী আর এটা হলো বুগাই নদী। বুগাই। এটাই কিন্তু একদম ভারতের মেঘালয় থেকে নেমে আসছে। আর ছই নদী কিন্তু ভারতের মেঘালয় থেকে হ্যাঁ, মেঘালয় থেকে তুরা থেকে এই বাকে সহজে এটা আর বড় পাহাড় নেমে আসছে। আপনারা যখন ছোট ছিলেন তখন তো যাইতে পারতেন। জি না, ছোট ভালো আমরা গেছি না আসলে। ওর সাথে তো আঙ্গুর ওই যে বললাম না, হ্যাঁ। এমনি তো ধর্মগতভাবে মিল নেই। কিনো পাবি মিল হয় না। এই যে দেখুন, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে আসছি যেখান থেকে ভারত খুবই নিকটে। আর ভারতের বাচ্চারা দেখুন নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাধুলা করতেছে। আর তার সাথেই ছোটো টঙ্গরে আপনার বিএসএফরা বসে রয়েছে এই ঘাপটি মেরে, একদম ঘাপটি মেরে বসে আছে। নাকি 20 গজ দূরে দূরে নাকি তারা এভাবেই টঙ্গর করে ঘাপটি মেরে বসে আছে। আর এদিক দিয়ে গেলেই কিন্তু শেষ বাংলাদেশের সীমান্ত এরিয়া। আর এই যে ভারত দেখুন আপনাদেরকে আছে কিন্তু একদম কাছ থেকে দেখালাম ভারত বাংলাদেশ সীমান্ত এরিয়া। তাদের এই যে তো সব বেড়ায় পুরা এই যে সবসময় থাকে হাতি। হাতি জি। হাতি যায় আপনাদের এখানে কি আক্রমণ করে না? আক্রমণ করে মানে সারা রাত থাকে, সারা রাত সারা হাতি রাত থাকে। দিনের বেলা আসলে মনে করুন যে সারা দিন থেকে রাত্রে ভরে যাবো। তাহলে হাতি আক্রমণ করে তখন হাতি তাড়ান কেমন করে? তারা এই যে জনগণে আছে এই যে ভারতের এই গ্রামটার নাম কি জানেন? এই কিল্লাপাড়া। কিল্লাপাড়া। হ্যাঁ। ও, এটা আপনার ওই যে মান্দি গ্রাম, মান্দি গ্রাম কিছু ডালু হাজং মিলায় সব। ডালু হাজিং মিলিয়া সব আছে। ওই যে ওই এলাকার মানুষ এত কাছে এখানে আসে না? জি না ওরা বড় জোর স্নান করবার লাগে নদীর অর্ধেক পর্যন্ত আসে। এই পর্যন্ত আসে? জি আর বেশি না, বাংলাদেশে তো এইদিকে তো আপনার বিজিবি নাই। বিজিবি নাই, তবে আল্লাহ দিলে আঙ্গুর কোনো সমস্যা নাই। ওই যে নদীর উপারে এবার না আঙ্গুর লাগে এটাও সমস্যা নাই। বিজিবি আসে তো হলো অবশ্যই, কিন্তু না আসলেও এমনিও সমস্যা নেই। ওরা আসে না। ওপারে আছে আঙ্গুর নদী মেলা দূরে না। হ্যাঁ, হ্যাঁ। আমরা তো মেলা ফাঁকে আছি, প্রায় 1-150 গজ ফাঁকে। 1-150 গজ ফাঁকি আছে। তো ওই থেকে যদি আঙ্গুর গুলি না, এটা বলতেছি ওইদিকে আপনার কোনো ধরনের সীমান্ত এরিয়া নাই, এদিকে সীমান্ত এরিয়া নাই। ওইটা area, এই নদী যখন পানি একদম শুকিয়ে যায়, মাঝে মাঝে কিন্তু পানি
শেষ হয়ে যায়, শুকিয়ে যায়, তখন চাইলে রাত্রে বা বিকেলে মন চাইলে তো এক দেশ থেকে আরেক না, দেশে যাওয়া যায়। উনি যে জায়গায় বসে রয়েছে হ্যাঁ। ওই দেখেন তো তারা উনি সামনে চেয়ারটা এই চেয়ারটা আমার বাংলাদেশে আছে বর্তমান, ওই চেয়ারটা আমার বাংলাদেশে আছে। ওরা বাংলাদেশের জায়গা, জি। তাহলে ওনারা যে ওটা ব্যবহার করতেছে। ওটা ব্যবহার ওপারে আমার লইয়া যায়। এই যে সুপ্রিয় বন্ধুরা, যে আপনার চৌকিটা তারা করছে সেটা নাকি বাংলাদেশের জায়গায় করছে, আসলে নদীটা আর ওদিকে ছিল। হ্যাঁ, নদী ওইদিকে ছিল বাইঙ্গা বাইঙ্গা আর কি এদিকে আইছে। এই যে এটা বাংলাদেশের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাহাড়, এই যে পাহাড়, এটা সব বাংলাদেশের। বাংলাদেশ না, এটা কিনারটা আছে, কিছু আছে আর কিছু ভারত আছে। হ্যাঁ, এই যে দ্বীপটা, এই বেল দ্বীপটা। গাছটা দেখছেন, এই যে বেল গাছটা না, হ্যাঁ। এই যে এটা আমার বাংলাদেশের, এই যে আম গাছ, এই আম হ্যাঁ, গাছ। এই যে গাছটা এটা আমার তাহলে ওই দিকে গেলে আপনার যে যান, তাহলে কি আটকাবে তারা? বাংলাদেশ, এই যে গরু দুনো দেখতেছেন হ্যাঁ। আমার বাংলাদেশ। তাহলে ওই উনি যদি বাংলাদেশে যান তারা কি আটকাবে? হ্যাঁ, ওহন বর্তমানে আমার মতো পাবলিক গেলে বেশ নগদ আটকায় আর যদি বাংলাদেশের বিজিবি যায় তাহলে আটকাবে না? বিজিবি গেলে তো কোনো কথাই নাই, বিজিবির সাথে পতাকা নিয়ে যাবে। বিজিবিরা যায় ওখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন, আমরা নদীর এই পারে দাঁড়িয়ে আছি, ওই পারেও কিন্তু বাংলাদেশের অংশ আছে, এমন একটি জায়গা আছে। এই যে আপনার দ্বীপের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এটাও কিন্তু বাংলাদেশের। বাংলাদেশে কিছু দেখুন অংশে কিছু অংশ বাংলাদেশের আছে। এই যে ওটাও নাকি বাংলাদেশের এরিয়া। টাকা নাকি সীমানা আছে বাংলাদেশের। বাংলাদেশে প্লেয়ার অফিস আছে, ওই যে ওই জায়গায় প্লেয়ার আছে, ওই গাছে আছে, ওই সামনে আছে, আবার এই দিকে একটা নদী পড়ে গেছে, বাঁকা হয়ে গেছে। কিছু নদী বাঁকা হওয়ার কারণে নদী পড়ে গেছে, আর কিছু ওই সীমানা গেছে আছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছি সেই নালিতাবাড়ী উপজেলার কালাকুমারের ঠিক জিরো রেখা থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশের শেষ জায়গা, তার সাথে ভুগাই নদী, তার ওপর যেতে ভারত। আর আজকে আমাদের এই ভ্রমণ গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।